আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইএসডিও। এই প্রতিষ্ঠানের সকাল শুরু হয় সব কর্মীদের অংশগ্রহণে সমবেত জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে। শুধু জাতীয় সঙ্গীতই নয়, জাতীয় সঙ্গীতের পর প্রতিদিন নিয়ম করে এই গানটিও গেয়ে থাকেন এই প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এই প্রতিষ্ঠানের আছে শিক্ষা কার্যক্রম, আছে নিজস্ব ক্যাম্পাসে স্কুল এবং কলেজ। ঠাকুরগাঁ জেলা শহরের গোবিন্দনগর কলেজপাড়ায় প্রতিষ্ঠিত এই আদর্শ প্রতিষ্ঠানের প্রধান ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান। ইএসডিওর ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামানের সাথে আমাদের পরিচয় সম্ভবত 1992 সনে। তখনও তিনি ছাত্র ছিলেন, ভালো ছাত্র ছিলেন যথেষ্ট, এবং আমাদের ধারণা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সে জয়েন করবে। ছাত্রাবস্থা থেকেই তার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা খুব আগ্রহ দেখি। তখনই সে একটি প্রতিষ্ঠান তৈরি করেছে ইএসডিও। আমরা এটিকে সাপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নেই এবং কালক্রমে গত প্রায় 23-24 বছরে আমাদের সাথে যে পারস্পরিক সহযোগিতা যে সম্পর্ক গড়ে উঠেছে, তার মাধ্যমে ইএসডিওকে একটি জাতীয় পর্যায়ে একটি উন্নত প্রতিষ্ঠান হিসাবে ডক্টর শহীদুজ্জামান সুপ্রতিষ্ঠিত করেছেন। মেধাবী ছাত্র ছিলেন, এই মেধার স্বাক্ষর উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে রেখেছেন। একটি ভালো খুব সুশৃঙ্খল প্রতিষ্ঠান যেটি বহুমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত, সেটিকে সফলভাবে পরিচালনায় স্বাক্ষর রেখেছেন। অত্যন্ত চমৎকার কিছু স্কুল আছে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, শিক্ষা সংস্কৃতি এবং খেলাধুলা সম্পর্কিত নানা রকমের কর্মকাণ্ড আছে। তার পাশাপাশি একটি বড় হতদরিদ্রদের জন্য বড় প্রোগ্রাম আছে, আর্থিক উন্নয়ন কর্মসূচি আছে, এমপ্লয়মেন্ট জেনারেশন কর্মসূচি আছে। অর্থাৎ ডক্টর শহীদুজ্জামান নানা ভঙ্গিমায় নানাভাবে বৈচিত্র্যপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে তার প্রোগ্রামগুলোকে সাজিয়েছেন, যেগুলোতে পিকেএসএফ খুব উৎসাহের সাথে সাপোর্ট দিয়ে থাকে। এবং আমাদের খুব দৃঢ় প্রত্যাশা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি দেশের মধ্যে একটি অনুসরণীয় একটি প্রতিষ্ঠানে পরিণত হবে। ইএসডিওর যাত্রা কিভাবে শুরু হয়েছিল? ইএসডিওর পুরো অর্থ হচ্ছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আমরা 1988 সালে ইএসডিওর যাত্রা শুরু করি। যাত্রার গল্পটা একটু ভিন্ন রকম এজন্য যে অন্যান্য এনজিওরা যেমন বিভিন্ন যারা পেশাগত জীবনে কাজ করে এনজিও করেছেন, ইএসডিও সেভাবে তৈরি হয়নি। 88 সালে একটি ব্যাপক বন্যা হয় বাংলাদেশে। সেই বন্যায়, যদিও ঠাকুরগাঁ বন্যা প্রবণ এলাকা নয়, কিন্তু সে বছর বন্যায় সাংঘাতিকভাবে আক্রান্ত হয়। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র ছিলাম। বন্যার সময় ঠাকুরগাঁয়ে ফিরে আসি এবং আমাদের একটি ক্লাব ছিল, এটির নাম হযবরল ইনস্টিটিউট। তা আমরা দেখি যে মানুষ কি কষ্টকরভাবে, মর্মান্তিকভাবে বন্যার ভিতরে জলাবদ্ধ অবস্থায় জীবনযাপন করছে। আমরা প্রায় 200 পরিবারকে, 14 জন আমার সঙ্গে আমার বন্ধুবান্ধব ছিলাম, আমরা তাদেরকে ঠাকুরগাঁ সরকারি কলেজে স্থানান্তর করি। কিন্তু যেহেতু আমাদের এ ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না, আমাদের নিজেদের 15,000 টাকা সবাই মিলে দিয়ে আমরা 2 দিন তাদের খাওয়ার ব্যবস্থা করতে পারি। এবং তারপরে কয়েকটি সংগঠনের সঙ্গে আমাদের দেখা হয়, আমরা সবাই ছাত্র ছিলাম এবং তাদের সহায়তায় আমরা বন্যা মোকাবেলায় প্রাথমিক কাজগুলো করি। এবং তখনই তারা আমাদেরকে পরামর্শ অনেকেই দেন যে তোমরা একটি এনজিও করো। এবং তারপরে ইএসডিও
বা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার বাংলা করলে হয় আর্থসামাজিক উন্নয়ন সংস্থা, এই প্রতিষ্ঠানটি আমরা তৈরি করি। বন্যার পরে আমাদের কাছে যখন ওই একই লোকজন অনুরোধ করে যে আমরা তো এখন চাষবাস করব, আমাদেরকে কিছু ঋণ দেওয়া যায় কিনা, তখন আমরা 14,000 টাকা 28 জন চাষিকে বিনা সুদে, যে তাদের ধান উঠলে তারা পরিশোধ করবে, এভাবে আমরা প্রদান করি। মূলত এভাবেই শুরু হয় ইএসডিওর যাত্রা। বন্যা দুর্গতদের সাহায্যের মধ্য দিয়ে ইএসডিওর যাত্রা শুরু। তবে আজকে তো প্রায় 30 বছর হতে চলল, তাই তো? হ্যাঁ, প্রায় 30 বছর হতে চলল। এই 30 বছরে ইএসডিও আর কি কি ধরনের কাজ পরিচালনা করেছে? 1988 সালে যাত্রা শুরু হলেও 91 সাল পর্যন্ত যে 3 বছর, এ সময়ে কিন্তু আমরা একেবারেই নিজস্ব অর্থায়নে আমাদের কার্যক্রম চালিয়েছি, কারণ আমরা তখনও সবাই ছাত্র ছিলাম। 91 সালে মূলত পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন প্রথম ইএসডিওকে 50,000 টাকা ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য সহযোগী সংস্থা হিসাবে নির্বাচন করে, এবং 1993 সালে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ হওয়ার পর আমরা এটিকে অনেক বড় আকারে তখন কার্যক্রম শুরু করি। আমরা অন্যান্য কার্যক্রমের ভিতরে প্রাথমিক ও গণশিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, স্যানিটেশন, শিশুদের অধিকারের জন্য বিশেষ করে যারা শ্রমজীবী শিশু তাদের জন্য বিশেষ ধরনের প্রোগ্রাম, প্রান্তিক ও অন্তজ মানুষ বিশেষ করে আদিবাসী, দলিত তাদের জন্য বিশেষ ধরনের কর্মসূচি, খাদ্য নিরাপত্তা কর্মসূচি, চরাঞ্চলের মানুষের জন্য আলাদা ধরনের কর্মসূচি, নগর দরিদ্রের জন্য কর্মসূচি। প্রবীণরা আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, কারণ প্রবীণের যে প্রাজ্ঞ, মেধা এবং তার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে যদি আমরা কাজে লাগাই এবং তরুণরা যদি সেই পথে চালিত হয়, তাহলে এই দুটোর সম্মিলনে আমরা কিন্তু আমাদের অনেক সমস্যা থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হতে পারি। খুবই দুঃখের বিষয় যে সামাজিক বিভিন্ন কারণে বাংলাদেশে প্রবীণরা এখন কোথাও কোথাও উপেক্ষিত হচ্ছে, এবং এটি কোনোভাবেই সুখকর নয়। পিকেএসএফ এর সহায়তায় ইএসডিওর মাধ্যমে আমরা প্রবীণদেরকে একটি সত্যিকারের, তারা যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অগ্রজ, এটি আমরা সমাজের বিভিন্ন পর্যায়ে বোঝাতে চাই, এবং সমাজের যে চেতনার জায়গাগুলো রয়েছে, আমাদের যে সমাজের বহুমাত্রিকতা, যে যৌথ পরিবারের যে চেতনা, সামাজিক যে দায়বদ্ধতা, সেগুলোকে মূলত নারিশ করাই হচ্ছে একটি বড় উদ্দেশ্য। তার পাশাপাশি সেই সমস্ত প্রবীণ যারা আমাদের সমাজের বিভিন্ন দারিদ্রতার কারণে তাদের যে সামাজিক অবস্থান, যে অর্থনৈতিক তাদের চাওয়া পাওয়া সেখান থেকে অনেক কষ্টে রয়েছে, তাদের জন্য আমরা বয়স্ক ভাতা, তাদের হঠাৎ করে ওনারা যদি মারা যান তাহলে সৎকারের ব্যবস্থা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, প্রবীণরা যেন একেবারে নিঃসঙ্গ অবস্থায় তাদের জীবন একেবারেই খুবই অর্থহীন না হয়ে যায়, সেজন্য তাদেরকে একত্রিত করে বিভিন্ন ক্লাব, সংবাদপত্র পাঠ এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে প্রবীণদেরকে সাথে নিয়ে আমরা এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই প্রবীণদের কার্যক্রমগুলো পিকেএসএফ এর সহায়তায় বাস্তবায়ন করছি। এবং শিক্ষা কর্মসূচির ক্ষেত্রে আমরা অনেক দূর কার্যক্রম বাস্তবায়নের জন্য বর্তমানে প্রায় 22টি দাতা সংস্থার সহায়তায় বাংলাদেশের 30টি জেলার 135টি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছি। 30টি জেলায় আপনারা কাজ করছেন, এ তো বিশাল কর্মযজ্ঞ। এত বড় কাজ, আপনাদের সঙ্গে কত মানুষ কাজ করছে? আমাদের ইএসডিওতে এখন 5,700 জন আমরা একত্রে এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 65 লক্ষ মানুষের সাথে আমরা যুক্ত আছি বিভিন্ন কার্যক্রম করার জন্য। তো এই যে 30 বছর আপনারা প্রায় পার করে এলেন, আজকে এসে আপনারা ইএসডিওকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান? আজকে আপনাদের স্বপ্ন কি? ইএসডিও স্বপ্ন দেখে, বা আমরা নিজেরা স্বপ্ন দেখি যে একটি পারস্পরিক ভেদাভেদ মুক্ত সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। তো এই স্বপ্নটি কিন্তু আমাদের স্বপ্ন নয়, এটা কিন্তু বাংলাদেশেরও স্বপ্ন। আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, তার স্বপ্নও কিন্তু একটি পারস্পরিক ভেদাভেদ মুক্ত সমতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমাদের যে পবিত্র সংবিধান, সেখানেও এটি নানাভাবে বিভিন্ন পর্যায়ে সরকার কিন্তু এই অঙ্গীকার ব্যক্ত করেছে। এনজিওদের কাজ হচ্ছে সরকারের উদ্যোগগুলোকে আরও শক্তিশালী করা, সহায়তা করা, সমর্থন করা। আমরা মূলত আমাদের কার্যক্রমগুলোর মাধ্যমে পারস্পরিক একটি ভেদাভেদ মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য নানাভাবে কাজ করি। একটি উদাহরণ দিয়ে যদি বলা যায় যে আমরা মূলত কাজ করি, আমাদের একটি বড় অংশ যে আমরা আদিবাসী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং দলিত মানুষের তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। আমরা গ্রাম আদালত কার্যকর করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সরকার এবং স্থানীয় সরকারের সঙ্গে কাজ করি। আমরা স্যানিটেশন এবং অন্যান্য ক্ষেত্রে কাজ করি। এগুলোর মাধ্যমে মূলত অতি দরিদ্র মানুষকে বিভিন্ন সেবায় অভিগম্যতা পাইয়ে দিয়ে তাদের যে বিশাল ব্যবধান,
এই ব্যবধান ঘুচিয়ে নেওয়ার যে কাজগুলো, আমরা মনে করি যে আমাদের স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে এটি আরও কার্যকর হবে এবং এই ব্যবধানগুলো যত কমে আসবে তত বেশি আমরা সামগ্রিকভাবে শুধু আয় বৈষম্য নয়, আয় বৈষম্যের পাশাপাশি মানবিক বৈষম্যও যদি দূর করতে পারি, তাহলে আমরা জাতি হিসাবে যে স্বপ্ন দেখি যে খুব দ্রুত একটি মধ্যম আয়ের দেশে পৌঁছানো, সেক্ষেত্রে আমরা পৌঁছাতে পারবো। আমি জানি যে আপনি ইউনিভার্সিটিতেও একজন খুব স্বনামধন্য ছাত্র ছিলেন, আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। তো আমরা সাধারণত যেরকম দেখি যে যারা ফার্স্ট হয় তারা সাধারণত ইউনিভার্সিটিতেই থেকে যায়, অথবা ওইরকমই কোনো বড় প্রতিষ্ঠানে চাকরি নিয়ে চলে যায়, কিন্তু আপনি সেটা করেননি, আপনি সমাজ সেবায় আসলেন। তো মানে এটা আসলে কিভাবে হলো, কিভাবে আপনি এদিকে আসলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট একটা ছেলে যে এলাকায় ফিরে যে এনজিও করবে, এটা ঠিক সমাজের কাছে খুব একটা গ্রহণযোগ্য ছিল না। ইভেন এটা কাঙ্ক্ষিত কেন, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে, না হলে নিদেন পক্ষে সে পিএসসি ফেস করে একটা ম্যাজিস্ট্রেট হবে, না হলে সে স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবে। এটি আসলে খুব বেশি মানে সবার কাছে গ্রহণযোগ্য ছিল না। কিন্তু মানে আই এম গ্রেটফুল টু মাই প্যারেন্টস। আমার বাবা মা কিন্তু কখনো বলেন না তুমি যেটা ভালো মনে করো তুমি সেটা করো। আর আমার যিনি সহধর্মিনী, যেহেতু আমরা সহপাঠী ছিলাম, তাদের উৎসাহ এবং উদ্দীপনার কারণেই কিন্তু খুব স্মুথলি এটি আমি করতে পেরেছি। এখনকার সময়ে এসে ইএসডিওকে মনে হতে পারে যে না এটা তো বিরাট প্রতিষ্ঠান, কিন্তু শুরুতে তো এটা একটা শূন্য থেকে শুরু হয়েছিল। তখন কিন্তু কেরিয়ারের কারণে মধ্যবিত্ত বাঙালি পরিবারের সবাই তো চায় একটা নিশ্চিত নির্ভাবনা এমন একটা কেরিয়ার, আর সেটা তো ছিল অনেক যে এটি ফাইনালি কোথায় যায় দাঁড়াবে, মানুষের উপকার করাও সম্ভব হবে কিনা, বা প্রতিষ্ঠানটা দাঁড়াবে কিনা, বা একটা প্রতিষ্ঠান কি বাংলাদেশে চাইলেই এইভাবে দাঁড় করানো যায় কিনা, এটা নিয়ে তো অনেক একটা অবস্থান বা একটা ক্রান্তিকাল পেরিয়েই একটা পর্যায়ে এসে ইএসডি এই জায়গায় দাঁড়িয়েছে। আপনার শৈশবের স্বপ্ন আসলে কি ছিল? আমার আসলে পুরো জীবনই শৈশবের থেকেই স্বপ্ন ছিল যে আমি একজন সমাজকর্মী হতে চাই। আমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটেও ফার্স্ট হয়েছিলাম যখন ভর্তি পরীক্ষা, সেখানেও আমি সোশ্যাল ওয়ার্কে ভর্তি হয়েছিলাম। আমি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় আমি কিন্তু প্রথম 50 জনের মধ্যে ছিলাম, সম্ভবত 19 ছিলাম। কিন্তু তখনও কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমাকে বারবার ইনসিস্ট করা হয়েছিল যে তুমি এত ভালো ভালো সাবজেক্ট থাকতে কেন তুমি সোশ্যাল ওয়েলফেয়ারে ভর্তি হবা। কিন্তু আমার আসলে আগাগোড়াই স্বপ্ন ছিল যে আমি সোশ্যাল ওয়েলফেয়ারেই পড়াশোনা করব। অসাধারণ। তার মানে হচ্ছে যে আসলে আমরা দেখি যে আমাদের এখানে আমাদের সমাজে মানে স্বপ্ন মানুষের একটা থাকে ছোটবেলায়, বড় হলে সে বাধ্য হয় অন্য জায়গায় শিফট হয়ে যায়, কিন্তু আপনি সেটা ছোটবেলার স্বপ্নটাকেই আপনি। এটার জন্য অবশ্যই আমার বাবা মা এবং আমার ভাইদের প্রতি একটা কৃতজ্ঞতা জানাতে হয় এজন্য যে আমি যখন ঠাকুরগাঁ জেলা স্কুলের ছাত্র ছিলাম, আমাকে কিন্তু ক্লাস 9-এ আর্টসে ভর্তি হওয়ার সুযোগ দিতে রাজি ছিল না আমার স্কুল, যেহেতু আমার রেজাল্ট খুব ভালো ছিল। এবং ফাইনালি তারা বললো যে না, তোমার আব্বাকে এসে লিখে দিয়ে যেতে হবে যে উনি রাজি আছে তুমি আর্টসে ভর্তি হবে। হ্যাঁ, যেহেতু কিন্তু আমার বাবা মা তারা কিন্তু সারা জীবনই একদম ছোটবেলা থেকে কখনোই তারা এটি বলে নাই যে তোমাকে এটি হতে হবে ওটি হতে হবে, এবং বরাবর বলেছে যেটা তোমার ভালো লাগবে, আমাকে বা আমার অন্য ভাই বোনদেরকেও, যে যেটি তোমার ভালো লাগবে তুমি সেটি হবে। আমি মনে করি যে এরকম একটি পারিবারিক আবহ থাকার কারণেও এই স্বপ্নটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সাধারণ। তার মানে হচ্ছে আপনার এই কথা থেকে আমরা একটা মেসেজ পাচ্ছি যে আজকে যারা অভিভাবক তাদের কিন্তু সন্তানদেরকে স্বাধীনতা দেওয়া উচিত, তারা কি হতে চায় সেটা হওয়ার ব্যাপারে, এবং যদি তাই তারা হতে পারে তাহলে সে একজন যে সাবজেক্টেই পড়ুক, সে যদি তার স্বপ্ন থাকে সে তার সেরাটাই হতে পারে, এবং ওটাই হচ্ছে জীবনের লক্ষ্য আসলে, এবং তাই হওয়া উচিত। মানে বাবা মারও এই স্বাধীনতা দেওয়া উচিত। অসাধারণ। আমার জন্ম হয়েছিল ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কৈল উপজেলায়, এবং আমি যেখানে থাকতাম, আমার পরিবার আমরা যেখানে থাকতাম তার আশেপাশে অনেক দরিদ্র মানুষ ছিল। তারপরে আমরা যখন ঠাকুরগাঁ এসেছি, সেখানেও যেখানে কলেজ পাড়ায় আমি থাকতাম তার আশেপাশে অনেক দরিদ্র শিশু ছিল। তাদের দেখে আমরা কিন্তু খুব কষ্ট ছিল আমার মধ্যেও। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমার স্ত্রী এখন আমার যিনি সহধর্মিনী, আমরা দুজনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে পাশ করেছি। এবং সে সময় আমি যখন তার সঙ্গে এগুলো শেয়ার করতাম, তখনই আমরা সিদ্ধান্ত নিই যে না, আমরা ফিরে যাব ঠাকুরগাঁয়ে, এবং ঠাকুরগাঁয়ে ফিরে যে এই কাজগুলো আমরা করব যেখানে এই অভাব, এই দারিদ্রতা, উত্তরাঞ্চলের এই মঙ্গা দূরীকরণে যদি একটু হলেও আমরা অবদান রাখতে পারি, তাহলেও মনে হবে যে আমাদের জীবনে অন্ততপক্ষে একটি সার্থকতা তৈরি হলো।
এই আপনার কথার প্রসঙ্গ থেকেই আসি, আপনি বললেন যে আপনার সহধর্মিণী এবং আপনি আপনারা একই সাবজেক্টে পড়েছেন, তো আপনারা কি আগে থেকেই পরিচিত ছিলেন? আমরা সহপাঠী ছিলাম একই বিষয়ে, সমাজ কল্যাণ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একই ব্যাচের ছাত্রছাত্রী ছিলাম, যে কারণে আমাদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। আমার সহধর্মিণী সেলিমা আক্তার, যিনি এখন ঠাকুরগাঁর অত্যন্ত খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ, তিনিও আগে থেকেই এই প্রতিষ্ঠানটাকে নানাভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। এখনও প্রতিনিয়ত তিনি এই একই আমাদের সঙ্গে যুক্ত থেকে সেই কাজগুলোই করে যাচ্ছেন। তার মানে আপনাদের পরিচয়ের সূত্র ধরে আপনাদের মধ্যে আগে থেকে সম্পর্ক, আমি বলবো ভালোবাসা, এবং তার মধ্য দিয়ে আপনাদের এই জীবন এবং এই সমাজকর্ম। তো তার মানে কি আপনি কি বলবেন যে এই ধরনের সম্পর্কের মধ্য দিয়ে, পরিচয়ের মধ্য দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া ভালো? অবশ্যই পূর্ব পরিচয় থাকা, পারস্পরিক বোঝাপড়া, সম্মানবোধ, একজন আরেকজনকে বোঝা, এবং তার মাধ্যমে যে দাম্পত্য জীবন, সেটি যদি একটি খুব স্পষ্ট স্বপ্ন থাকে সেই তরুণ তরুণীদের মধ্যে, তাহলে শুধু যে নিজের বা পরিবারের উন্নয়ন না, বৃহত্তর সমাজের উন্নয়নও করা সম্ভব হয়। কারণ দ্বৈত প্রচেষ্টাই পারে আরও অধিক সংখ্যক মানুষকে এই সম্মিলিত প্রচেষ্টার একটি ছাতার নিচে নিয়ে আসতে, এবং যার মাধ্যমে বৃহত্তর কল্যাণ করা অবশ্যই সম্ভব হয়। অসাধারণ। আপনার সন্তানদের কথা জানতে চাই। আমাদের একটি মাত্র সন্তান ক্লাস 8-এ পড়ে, আমাদেরই স্কুলে, ইকো পাঠশালা অ্যান্ড কলেজে। এই যে আপনি ইকো পাঠশালার কথা বললেন, ইকো পাঠশালার কথা জানতে চাই। ইকো পাঠশালা কিভাবে শুরু হয় এবং এই যে একটি শিক্ষা প্রতিষ্ঠান করবেন, এই ব্যাপারটি কিভাবে আসে? ইকো পাঠশালার আসলে মূল কৃতিত্ব হচ্ছে আমার স্ত্রীর সেলিমা আক্তারের। তিনি শিক্ষকতায় সাংঘাতিকভাবে তার পছন্দ, কারণ পারিবারিকভাবেও তার পিতাও, আমার শ্বশুর নিজেও একজন অধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন, এবং ছাত্রজীবন শেষ করার পরে তিনি অনেক দিন কলেজে পড়াতেন, এবং তার পাশাপাশি তিনি এই ইকো পাঠশালাটি 2001 সালে প্রতিষ্ঠা করেছিলেন মাত্র 23 জন ছাত্রছাত্রী নিয়ে। এখন এই পাঠশালায় প্রায় 2500 ছাত্রছাত্রী পড়াশোনা করে, এবং এটিকে আমি বিভিন্নভাবে এই ক্ষেত্রে তাকে পরামর্শ দিয়েছি, কিন্তু এটিকে মূলত পরিচালনা করা, এটি গুণগত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান মফস্বলে তৈরি করার জন্য তিনি নিরলস এই প্রতিষ্ঠানটার পিছনে সময় এবং মেধা দিয়েছেন, এবং নানাভাবে বিভিন্ন জেনেটিকে সহায়তা করেছেন, যার মাধ্যমে আজকে এই প্রতিষ্ঠানটি একটি ভালো প্রতিষ্ঠান হিসাবে সমাজে স্বীকৃত হয়েছে, এবং বিভিন্ন পাবলিক এক্সামিনেশনেও এই স্কুল এবং কলেজের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। আমি জেনেছি আপনাদের একটি সুন্দর জাদুঘর আছে, লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর, এবং সেখানে বাংলাদেশে যতগুলো নদী আছে সবগুলো নদীর পানি নাকি সেখানে সংরক্ষণ করা আছে। তো সেই লোকায়ন জাদুঘরের কথা একটু জানতে চাই। আমরা ফর্মাল জাদুঘরে দেখি রাজার কাহিনী দিয়ে শুরু হয়, কিন্তু আমরা এটা তৈরি করেছি এই চিন্তা করে যে আমাদের পূর্বপুরুষ তো রাজা না, বৃহত্তর মানুষ আমরা যারা বাংলাদেশের তৃণমূলের মানুষ, আমাদের পূর্বপুরুষ একেবারেই প্রজা, সাদামাটা প্রজা থেকে আজকে বাংলাদেশ। তো অতএব আমরা আমাদের ডাইনাস্টি, আমাদের রুটস যদি না জানতে পারি, আমাদের ছেলেমেয়েরা যদি না জানতে পারে যে কত যুদ্ধ, লড়াই, সংগ্রাম করে খাদ্যের জন্য, বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য তাদের পূর্বপুরুষেরা টিকে থেকেছে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে, তাদের কত সমৃদ্ধ একটা সংস্কৃতি আছে, তাদের কত সমৃদ্ধ নদী ছিল। এই দেশে 1300 নদী ছিল, এখন ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের হিসাব অনুযায়ী 300 নদী মাত্র জীবিত আছে। যে কারণেই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। একটা বাচ্চাকে যদি বলা হয় তুমি 30টি নদীর নাম লেখো, সে তো লিখতে পারবে না, 5টা বা সর্বোচ্চ 10টার নাম জানে। কিন্তু আমরা তো বলি যে বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। তাহলে নদীমাতৃক দেশ, তাহলে দেশের নদীগুলোর নাম কেন আমরা জানবো না? আমরা কেন জানবো না আমাদের কোন নদীগুলো হারিয়ে গেছে? আমাদের আজকে যে 300 নদীর জল আমরা এখানে রেখেছি, আজ থেকে 50 বছর পরে এর ভিতরে হয়তো আরও 50টা নদী হারিয়ে যাবে, কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে থেকে যাবে এই 50টি বিলুপ্ত নদীর জল। তারা জানবে যে আমাদের পূর্বপুরুষরা এই নদীতে স্নান করেছিল, এই নদীতে অবগাহন করেছিল, এই নদী থেকে বারিশিক্ত জল তাদের পূর্বপুরুষদের জন্য খাদ্যের যোগান দিয়েছে, বেঁচে থাকার স্বপ্ন দিয়েছে। বিন্দু বিন্দু জল থেকে একসময় পুরো এলাকা সবুজ হয়েছে। এটাই তো বাংলাদেশ। আপনার কাছে দেশপ্রেম মানে কি? আমার মতে দেশপ্রেম মানেই তো হচ্ছে আমাদের এই যে লাল সবুজের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ, এবং যেই বাংলাদেশ প্রতিনিয়ত এই বাংলাদেশে কোনো মানুষও এতটুকু পরিমাণে তার মর্যাদা হারাবে না, এবং প্রতিনিয়ত বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি হবে বিভিন্ন ক্ষেত্রে, এবং এটিতে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুর সর্বোচ্চ অবদান যদি আমি রাখতে পারি, আমার কাছে দেশপ্রেমের অর্থটা হচ্ছে সেটি যে আমি সর্বোচ্চ অবদানটুকু আমার জায়গা থেকে আমি রাখতে পারলাম কিনা।
আজকে যারা তরুণ, আজকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আপনার সেই বয়স যখন আপনি ইউনিভার্সিটিতে পড়তেন, তারা যখন আজকে এই অনুষ্ঠানটি দেখছে, তাদের জন্যে আপনার কি বলার আছে? আমি তো আমাদের আজকের এই তরুণ তাদের জন্য খুব গর্ববোধ করি, অহংকার বোধ করি। আমাদের আজকের তরুণেরা কিন্তু আরও সৃষ্টিশীল, তারা কিন্তু আরও অনেক কার্যকর উদ্যোগ নিয়েছে। আমি স্পেশালি যদি বলি যে তাহলে ডিজিটাল টেকনোলজিতে অন্যান্য ক্ষেত্রে তাদের যে অসাধারণ মেধার পরিচয় আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরাও অনেক কিছু শিখছি। আমি আমার প্রিয় তরুণ ভাই বোনদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, যে আমাদের স্বপ্ন যেন খুব স্পষ্ট থাকে, যে স্বপ্ন বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, ভিন্ন মাত্রায়, উচ্চতর মাত্রায় আমরা এই দেশের জন্য আরও বেশি গর্ববোধ করব যে আমি একজন বাংলাদেশের নাগরিক। এটি আমাদের এই তরুণদের দ্বারাই সম্ভব হবে। যে অভিযাত্রা শুরু হয়েছে তরুণদের মাধ্যমে, সে অভিযাত্রা আরও অনেক অনেক দূর এগিয়ে যাবে, আমি এটি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। অসাধারণ। আমি জেনেছি যে প্রাচীন গ্রিসে নাকি সেখানকার তরুণদের 18 বছর বয়সে পদার্পণ উপলক্ষে রাষ্ট্রীয় সভায় একটি শপথ বাক্য পাঠ করতে হতো। আর সেই শপথটি ছিল এরকম যে, আমি এই বলে শপথ করছি যে আমি সারা জীবনে এমন কিছু করে যাব যাতে জন্মের সময় যে অ্যাথেন্সকে পেয়েছিলাম, মৃত্যুর আগে তার চেয়ে উন্নততর অ্যাথেন্সকে পৃথিবীর বুকে রেখে যেতে পারি। আমার তো মনে হয় আমাদের আজকে এরকম একটি শপথ আমাদের তরুণদের মধ্যে এটা প্রচলন করা উচিত। এ ব্যাপারে আপনি, আমি মনে করি, একজন যোগ্য মানুষ। আপনি নিজে শিক্ষা প্রতিষ্ঠান চালান এবং আরও অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে আপনি জড়িত, আপনি এটা পারেন। আপনার কাছ থেকে শুনতে চাই। না, এ তো অবশ্যই, এটি খুবই ভালো একটি বিষয় যে আমাদের এ ধরনের শপথ অবশ্যই থাকা দরকার, এবং এ ধরনের শপথ কিন্তু কোথাও কোথাও এখন শুরু হয়েছে। এবং এই শপথ তরুণদের ভিতরে আসলে এই দীক্ষাটা থাকা দরকার, এবং যে এই তরুণরা যেন এই দেশকে পাল্টে দিতে পারে। আমাদের প্রচলিত বাংলায় একটি খুব পুরনো কবিতা আছে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে কাঁদিবে সবে হাসিবে ভুবন। এবং এটি হবে, ভুবন যেন হাসে, যে যিনি চলে গেলেন তার জন্য সবাই কাঁদছে এই জন্য যে তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন, কিন্তু ভুবন হাসবে এজন্য যে তিনি একটি সুন্দর ভুবন রেখে গেলেন। এই প্রতিজ্ঞা আমাদের তরুণদের অবশ্যই করা একান্ত প্রয়োজন। এটি খুব যথার্থ। আমি মনে করি যে এটি খুব দ্রুতই সর্বত্রই এই প্রতিজ্ঞা হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো জীবনের গল্পের অন্য কোনো পর্বে আমরা আপনাদের নিয়ে আরও বিস্তারিত জানব, এবং আপনাদের সেই যে জাদুঘরের কথা শুনেছি, সেই জাদুঘরকে আমাদের দর্শকদের কাছে তুলে ধরব। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। ইমেল করুন জীবনের গল্প 2014@gmail.com। জানান আপনাদের অনুভূতি, জানান নিভৃতে থাকা কোনো মহৎ মানুষের কথা। জীবনের গল্প অনুষ্ঠানে আমরা তুলে ধরতে চেষ্টা করব তার মহৎ জীবনের গল্প।